ধর্ষণের সংস্কৃতি নর্মালাইজ হয়ে যাচ্ছে খুব দুর্ভাগ্যজনকভাবে। তাতে যদি এইরকম একটা রায়ের ভূমিকা থেকে যায়, যে মামলাটা নিয়ে, যে ঘটনাটা নিয়ে গোটা বিশ্ব প্রতিবাদ করেছে, রাজ্য দেশ তো ছেড়েই দিলাম, কতটা দুর্ভাগ্যজনক হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। হলোই বা নিম্ন আদালত, এখনও হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সব মানছি, কিন্তু রেফারেন্স হয়ে থাকবে তো ভবিষ্যতে ধর্ষকদের এবং ধর্ষকদের আইনজীবীদের জন্য। দেখুন, সবার প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষে যে জাস্টিস সিস্টেমটা চলে সেটা হচ্ছে রিফর্মেটিভ জাস্টিস সিস্টেম, অতএব সিস্টেম নয়। এবার আজকে যে প্রশ্নটা হচ্ছে যে মৃত্যুদণ্ড কেন হলো না ইত্যাদি, এটা নর্মালাইজ করে দেওয়া হচ্ছে, এই শব্দটা ঠিক নয়। আসলে সুপ্রিম কোর্টে 80 দশকের আগে পর্যন্ত এটা খুব ন্যাচারাল একটা বিচার পদ্ধতি ছিল, যে কোনো ধরনের খুন কিংবা ধর্ষণ এই ধরনের ক্ষেত্রে প্রচুর এর আগে মৃত্যু দেওয়া হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে 80 দশকে একটি ইন্টারেস্টিং কেস হয় বাচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, তারপরে মাচ্ছি সিং ভার্সেস স্টেট, এবং তারপরে মিঠু সিং ভার্সেস স্টেট। এই তিনটে কেসের পরে সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক ডক্ট্রিন সেট করে, যেটা নিয়ে আজকে কথা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্ট্রিন। এবং এই ডক্ট্রিনটা কি সেটা অনেকেই এখানে ভুল ইন্টারপ্রেট করছেন। বিষয়টা হচ্ছে যে বাচ্চন সিং, মাচ্ছি সিং, মিঠু সিং এই তিনটে ল্যান্ডমার্ক জাজমেন্টের আগে যেটা দেখা হতো সেটা হচ্ছে কোনো ক্রাইম ঘটে যাওয়ার পরে সেই ক্রাইমের অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেস, অতএব সেই ক্রাইমটার কতটা এফেক্ট এবং সেই ক্রাইমটার কতটা ঘৃণ্যতা এবং ক্রাইমটার কি সিচুয়েশন, সেইটার ওপরে ভিত্তি করে বিচার দেওয়া হতো। কিন্তু বাচ্চন সিং, মিঠু সিং এবং মাচ্ছি সিং এর কেসের পরে স্পেসিফিক গাইডলাইন তৈরি করে দেওয়া হলো যে অ্যাগ্রেভেটিং অ্যান্ড মিটিগেটিং সার্কামস্টেন্সেস অফ দ্য ক্রাইমই শুধু নয়, ক্রিমিনালের অ্যাগ্রেভেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেসকেও বিচার করতে হবে। এক্ষেত্রে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের আওতায় পড়ছে না মানে এটা ধরে নেওয়ার কিছু নেই যে যাবজ্জীবন দেওয়ার অর্থ হয়ে গেল যে ধর্ষণটা করাই যাবে এবং এটা খুব নরমাল। এটা ভুল ইন্টারপ্রিটেশন। দ্বিতীয় কথাটা হচ্ছে ইউনাইটেড নেশনের কাছে ভারতবর্ষ। আপনি আমাকে এটা বুঝিয়ে দিন তো। আমি অনেক ডিটেলে যাচ্ছি না, আমি একটা নির্দিষ্ট অংশ জিজ্ঞাসা করছি, নির্দিষ্ট অংশ যা আমাদের সকলের হাতে আছে, আমাদের সকলেই চাইলেই দেখতে পারি। চোখ থেকে রক্ত বের হয়ে এসেছিল অভয়ার, কিভাবে হয়? ডাক্তারদের সাহায্য নিয়েই বলছি। চোখ থেকে রক্ত বের হওয়া বিশেষ করে একটা হত্যাকাণ্ডের সময় সাধারণত মাথা বা মুখের এই ফেসিয়াল অঞ্চলে তীব্র আঘাত বা আঘাতজনিত কারণে ঘটে। চোখের রক্তক্ষরণ বা সাবকনজাংটিভাল হেমারেজ নামে এটা পরিচিত। কি কারণে হতে পারে আঘাত? মাথা বা মুখের তীব্র আঘাত চোখের আশপাশে রক্তনালী ফাটিয়ে দিতে পারে, দিয়ে রক্ত বের করতে পারে। চোখের মধ্যে চাপ বৃদ্ধি পাওয়া সাধারণ পরিস্থিতিতে, যেটা হাই প্রেশার বা অন্য কোনো কারণে হতে পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অন্য কোনো কারণ নয়। চোখ বা মাথায় অতিরিক্ত চাপ দিলে, মানে প্রেশার তৈরি করে, তবেই হতে পারে। আশপাশের টিস্যু রক্তনালী ফেটে যেতে পারে। গুরুতর কনকাশন বা মাথার খুলির ফাটল, মাথার খুলি ফাটিয়ে দেওয়া মেরে হত্যাকাণ্ডের মতো একটি পরিস্থিতিতে মাথায় গুরুতর আঘাত করলে এটা হতে পারে। এবং ইন্টারনাল হ্যামারেজ, অন্তর রক্তক্ষরণ, কিছু বিশেষ পরিস্থিতিতে, অস্বাভাবিক পরিস্থিতিতে মস্তিষ্ক, সাইনাস বা চোখের আশপাশের অন্তর্নিহিত রক্তক্ষরণ, রক্ত বের হয়ে আসতে পারে, ইন্টারনাল হ্যামারেজ বাইরে বেরিয়ে আসতে পারে। এর মধ্যে কোনটাকে আপনার খুব সাধারণ ঘটনা মনে হচ্ছে? মানে কোন ধরনের খুনি, মানে খুব বিরল থেকে বিরলতম নাকি খুব সাধারণ খুনিরা এরকম করে খুন করে অরিত্র? দেখুন, আপনি আবার যে জায়গাটা থেকে আলোচনাটা করছেন সেটা হচ্ছে ক্রাইমের ঘৃণ্যতাটা। আমি যে জায়গা থেকে বলার চেষ্টা করছি বাচ্চন সিং বা মাচ্ছি সিং এর কেসে আপনি এখানে একজন মিস করে গেছেন। আপনি তাহলে মিস করে গেছেন। আমি শুধু ঘৃণ্যতা বলিনি, আমি বলেছি, আপনি জানেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন হাসপাতাল তো চাইলেই তৈরি করে দিতে পারি, কিন্তু চিকিৎসক পাঠাবো কি করে? একটা চিকিৎসক তৈরি করতে কতদিন সময় লাগে? সেই চিকিৎসকদের মধ্যে মেয়েরা চিকিৎসক হচ্ছেন, আরো কতদিন সময় লাগে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। কতদিনে আমরা একজন মহিলা চিকিৎসক প্রথম পেয়েছিলাম দেশে? অরিত্র প্লিজ লেট মি ফিনিশ। একজন মা বা বাবা আজকের পর রাত্রিবেলা মেয়ে স্টেথো ঝুলিয়ে বাইরে রোগী দেখতে যাবে বা যাওয়ার মতো একটা পেশায় যাবে, এটা যদি না চায় আজকের এই রায়ের পরে, বলে কি হবে? বড় যারা আমার মেয়েকে ধর্ষণ করবে, তারপরে মেরেও দেবে, প্রাণেও মেরে দেবে, তারপরে আদালত অনেক কিছু দেখে বলে না বিরলের মধ্যে বিরলতম না, ও মৃত্যুদণ্ড দিলাম, তারপরে কি হবে জানেন অনিত্র? আমি তারপরেরটা আপনাকে বলছি। আপনি আমাকে 3টে এভিডেন্স বলেছেন, তো আমি আপনাকে 3টে এভিডেন্স দিচ্ছি, আমি আপনাকে 3টে মামলার রেফারেন্স দিচ্ছি। রশিদ খান এখন কি করে? রশিদ খান কত লোককে মেরেছিল, আর তারপরে তার ছবি আঁকা নিয়ে কত সুন্দর কাব্যময় প্রতিবেদন বেরিয়েছিল অরিত্র। 1, 2, ভাইকে সম্পত্তির জন্য খুন করে যাওয়া এক হালুইকর জেলে বসে হালুইকরের ব্যবসা খুলেছিল, তাই নিয়ে খবরের কাগজে পাতা কি সুন্দর প্রতিবেদন হয়েছিল, 1 নম্বর বিক্রি হওয়া দৈনিক অরিত্র। 2 আর 3 আরো ঘৃণ্য,
সজল বারুইয়ের মনে কি কষ্ট তা নিয়েও প্রতিবেদন বেরিয়েছিল, পড়েছিলেন তো সজল বারুইয়ের কথা অরিত্র? আমার আপনার দেওয়া 3টে রেফারেন্সের পরিপ্রেক্ষিতে এই 3টে মনে পড়ছে। নির্মল্যবাবু, আমি আপনার কাছে আসবো। নির্মল্য মুখোপাধ্যায়, আমাকে খুব খারাপ কিছু মনে হচ্ছে, খুব অস্বাভাবিক কিছু মনে হচ্ছে, ধর্ষণকে নর্মালাইজ করার চেষ্টা হচ্ছে? না দেখুন, আমি তো সাংবাদিক, আমি আইনের কোনো কচকচি কিংবা ব্যাখ্যার মধ্যে যাব না। সজল বারুইয়ের কেস আমি কভার করেছি, সুরূপা গুহর কেস আমার মনে আছে, হেতল পারেকের কেস আমার মনে আছে, এগুলো আমি কভার করেছি, আমি এগুলো জানি। সুতরাং ওগুলো বলে কোনো লাভ নেই। আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে দর্শকদের জন্য, যে আইনের ইন্টারপ্রিটেশনটা বাদ দিয়ে সামাজিক প্রেক্ষাপটটা ভাবুন। এই ক্রাইমটা প্রথম থেকে আমি এটাকে একটা ইকোনমিক ক্রাইম, একটা অর্থনৈতিক অপরাধ, ঘৃণ্যতম, সেইটাকে রাজনৈতিক রং দিয়ে দেওয়া হলো। এই জায়গা থেকে আমি জিনিসটাকে দেখি। বেশ, একদম ইকোনমিক ক্রাইম উইথ পলিটিক্যাল ওভারটোন। এর চিত্রনাট্য তৈরি হয়েছিল, আপনাকে একটু ধরিয়ে দিই অনির্বাণ, সেটা হচ্ছে যেদিন সঞ্জয় রায় ধরা পড়ে তার ফার্স্ট রেসপন্স ছিল আমাকে ফাঁসি দিয়ে দিন। ঠিক মনে পড়ছে? ঠিক, প্রথম বলেছিল, এটা আমরা ভুলে যাচ্ছি। প্রথম রেসপন্স ছিল আমাকে ফাঁসি দিয়ে দিন। তার মানে সেদিনই সে আশ্বস্ত ছিল যে তার ফাঁসি হবে না, তাকে বাঁচিয়ে নেওয়া হবে। এটা কোনো কথা নয় না, এটা হচ্ছে এই আটকালেন তো গায়ে লাগছে। না না, গায়ে লাগছে না, আমি বলছি বিধবে, আমি জানি বিধবে। আর একটু ওয়েট করুন। কেন বিধবে? আমি কি ফাঁসি চাই না? আমি তো চাই। একটু বলতে কিন্তু একটু বলতে দিন না। ফাঁসি হওয়া চাওয়া আর ওর ফাঁসি চাওয়া, একজন অপরাধীকে ধরার সঙ্গে সঙ্গে সে বলছে আমায় ফাঁসি দিয়ে দিন, হোয়াট ডাজ ইট কনভে? তার আনকনশিয়াসটা বোঝেন, সাবকনশিয়াসটা বোঝেন? তার সঙ্গে আইনের না, সম্পর্ক কি? আইনের সম্পর্ক অন্য। পরের প্রশ্ন বলছি। উনি আইনের কথা আমি বলছেন, আইনের কথা শুরুতেই বলছি বলছেন, আমি না। সামাজিক কথা দিয়ে শুরু করছি। আজকে আমি অপরাধ করলে আমায় যদি কেউ ধরে এসে, আমি প্রথমেই বলবো না আমায় ফাঁসি দিয়ে দিন। আজকে ওর চোখে জল, এটাকে আপনারা, আমার কাছে এটা ওর আনন্দাস্ত্র। ওকে যে কথা দেওয়া হয়েছিল সেই কথা রাখা হয়েছে। ওর ফাঁসি কে চেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, সিবিআই চেয়েছে, আমরা সবাই চেয়েছি, ও নিজেও চেয়েছে। কে চাইনি, কে দেয়নি? তার নাম অনির্বাণ দাস, যিনি জাজ, তিনি দিলেন না। কেন দিলেন না? এই যে চিত্রনাট্যটা তৈরি হয়েছিল ওকে ঘিরে, এই স্টোরি টেলিংটা আপনাকে বলতে হবে। আপনি অনেক তথ্য জোগাড় করতে পারেন, সিবিআই এই বলেছে, অমুক বলেছে, তসুক বলেছে, 50টা কোয়েশ্চেন, ওগুলো নিয়ে আপনি কচকচি করে যান দিনের পর দিন। কিন্তু ওর মাইন্ডে যেটা প্লেট করে গেছে সব সময়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার ধারণা সব থেকে উনি আজকে মানে খুশি হতেন যদি ওর ফাঁসি হয়ে যেত, ওর ঘাড় থেকে পাপটা নেমে যেত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।